হোটেলে ফিরে মাহিরা সোজা গিয়ে শুয়ে পড়ল আর সামির লিভিং রুমে বসে সিগারেট ধরালো। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল সেই দৃশ্য। মাহিরার হাত ধরে ওরা তাকে নিয়ে যাচ্ছিল। যদি সে আরো একটু দেরি করত, ভাবতেই শরীরটা গলিয়ে উঠছিল। ভেতর থেকে একটা কষ্ট, একটা অপরাধ বোধ তাকে পুড়িয়ে দিয়েছিল। সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল, এই যে তার মাহিরা, তার সম্মান, তার জীবন সবকিছু রক্ষা পেয়েছে। অনেকক্ষণ পর সে ঘরে গেল। মাহিরা কম্বলে ঢাকা, নিঃশব্দে ঘুমিয়ে। স্বামীর কাছে গিয়ে বিছানায় শুলো এবং তার মুখের দিকে তাকিয়ে রইল। তার গালে ছিল তাড়ি দেওয়া চড়ের দাগ। স্বামীর মৃদু করে সেই গালে হাত বুলিয়ে চুমু খেলো, কিন্তু ঠিক পাশের গাল দেখে সে বিদীপ্ত হয়ে উঠল। সেই গালেও আঘাতের চিহ্ন, ঠোঁটের কোণা ফেটে গেছে। স্পষ্ট বোঝা যাচ্ছিল তাদের কেউ একজন মাহিরাকে আঘাত করেছিল। স্বামীর আক্ষেপ করল, সে কেন এত সহজে ওদের মৃত্যু নিশ্চিত করল? ওদের আরো শাস্তি প্রাপ্য ছিল। সে নরম করে মাহিরার কোমরের চারপাশে হাত রেখে তাকে জড়িয়ে ধরল এবং তাকে নিজের বুকের মাঝে লুকিয়ে নিয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করল। ভোরবেলা মাহিরার চোখ খুলতেই সে নিজেকে সামিরের কাঁধে মাথা রেখে ঘুমন্ত অবস্থায় দেখতে পেল। মুহূর্তেই রাতের স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠল। কিভাবে সামির তাকে চড় মেরেছিল। তার চোখে জল এসে গেল। কি ভীষণ ভয় পেয়েছিল সে তখন। মনে হয়েছিল এ বুঝি হৃদয় থেমে যাবে। সে মুহূর্তে সামিরকে খুব দরকার ছিল তার। সে চেয়েছিল সামিরের কাঁধে মাথা রেখে কাঁদতে, কিন্তু সামির, সে কেমনভাবে, কি নির্মমতায় তাকে আঘাত করল। চুপচাপ বিছানা থেকে উঠে সে লাউঞ্জে এসে দাঁড়াতেই তার ফোন বেজে উঠল। মোবাইল স্ক্রিনে তাকিয়ে গা শিউরে উঠল। আবার সেই অচেনা নম্বর, সেই লোক যে নিজেকে লাভ স্বীকার করে বলে পরিচয় দেয়। মাহিরা দম বন্ধ করে কল রিসিভ করলো। সে বলার চেষ্টা করলো, কিন্তু ওপাশের মানুষটি তার কোনো কথা শুনতে রাজি ছিল না। বকাবকি, হুমকি আর একরোখা অভিযোগে ফোন যেন দগ্ধ হয়ে যাচ্ছিল। মাহিরা ফোন কেটে দিয়ে গভীর শ্বাস ফেলল। কিভাবে সম্ভব? সবকিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। সে মাথা দুই হাতে ধরে সোফায় বসে পড়ল। সামির মাহিরাকে বিছানায় না পেয়ে বাইরে এসে দেখল মাহিরা সোফায় বসে গভীর চিন্তায় ডুবে আছে। সামিরকে দেখে এসে চুপচাপ উঠে পড়ল এবং আবার বেডরুমে চলে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু সামির তার হাত ধরে টেনে নিজের কাছে আনলো। কোথায় যাচ্ছ জান? আমার সকলটা কে করবে এত সুন্দর? আমার মর্নিং ফ্রেশনেস তো তুমি। এ কথা বলে সামির মাহিরার ঠোঁটের দিকে ঝুঁকে পড়ছিল। হঠাৎই মাহিরা দুই হাতে সামিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সামির এই আচরণ আশা করেনি। সে একটু পিছিয়ে গিয়ে স্থির হয়ে দাঁড়ালো। তার চোখ রাগে জ্বলছিল। এটা কি ধরনের ব্যবহার মাহিরা? তুমি ঠিক করছো কি? এটা কোনো শিষ্টতা? সে চেপে রাখা কণ্ঠে বলল। কোনো উত্তর না দিয়ে মাহিরা সোজা ঘরের ভিতরে চলে গেল। সামির দাঁতে দাঁত চেপে চুলে হাত ছালিয়ে রাগ চাবার চেষ্টা করলো। সামির পরে মাহিরাকে নিয়ে এক নিকটবর্তী রেস্টুরেন্টে ডিনারে যাচ্ছিল। গাড়ির ভেতরে এক অস্বস্তিকর নীরবতা। মাহিরা মনে মনে সিদ্ধান্ত নিয়ে রেখেছে আজ কোনো কথা বলবে না। এই নীরবতা ভাঙল সামির নিচে। আই এম সরি। মাহিরা মুখ ঘুরে তাকালো সামিরের দিকে। আমি তোমাকে আঘাত করতে চাইনি, কিন্তু পরিস্থিতিটা এমন ছিল নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারিনি। যে পরিস্থিতি হোক, সামির, আপনাকে আমি আমার গায়ে হাত তোলার জন্য কখনো অধিকার দেই নাই। এটা অধিকার ছিল না আপনার। আর সরি নিজের কাছেই রেখে দিন, সামনে আরো দরকার হতে পারে। মাহিরা নির্লিপ্তভাবে বলল। তারপর আবার জানালার বাইরের দিকে তাকিয়ে রইল। সামির নিজেকে সংযত করে বলল, মানে তুমি বলতে চাও আমি আবার তোমার গায়ে হাত তুলব? যখন একজন স্বামী একবার স্ত্রীর গায়ে হাত তোলে তখন সে হাত উঠতেই থাকে। মাহিরা চোখের জল চেপে রাখতে রাখতে বলল। সামির এবার বিরক্ত হচ্ছিল। সে বলল, এসব বাজে কথা কে শেখায় তোমায়? কোন উপন্যাসে পড়ো এসব? গাড়ি এসে হোটেলের সামনে থামলো। মাহিরা এক মুহূর্ত সময় না নিয়ে সামিরের অপেক্ষা না করে ভিতরে ঢুকে গেল। সামির দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পেছনে তাকিয়ে রইল, চোখে যেন আগুন। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে ধীর পায়ে মাহিরার পেছনে ভেতরে ঢুকলো। রেস্টুরেন্টে গিয়ে ওয়েটার মেনু এগিয়ে দিল। সামির চোখ বুলিয়ে জিজ্ঞাসা করলো, কি নেবে মাহিরা? মাহিরা তখন মেনুর পৃষ্ঠার দিকে তাকিয়ে কি যেন খুঁজছিল। তারপর হঠাৎই ওয়েটারকে একটা নির্দিষ্ট ডিল নাম্বার বলে মেনু বন্ধ করে দিল। সামির বলল, আগে তো দেখো এই ডিলটায় কি কি আছে। যা থাকবে তাই খেয়ে নিব।
মাহিরা সোজাসাপটা উত্তর। সামির নিজের অর্ডার জানিয়ে ওয়েটারের হাতে মেনু তুলে দিল। সামির এক দৃষ্টিতে তাকালো মাহিরার দিকে। সে রাগান্বিত ভঙ্গিতে বসে মোবাইলে কিছু একটা করছিল। সামির গভীর শ্বাস ছেড়ে চুপচাপ খাবারের অপেক্ষা করতে লাগলো। খাবার আসতেই মাহিরার মুখভঙ্গি দেখে সামিরের হাসি চাপা দেওয়া দায় হয়ে পড়ল। মাহিরা না দেখেই যা অর্ডার করেছিল তা ছিল এক বিশাল আকৃতির কাঁকড়ার স্যুপ, যার বাটিতে পুরো কাঁকড়াটা একেবারে গুটিসুটি মেরে ভাসছিল। সঙ্গে ছিল আঁশ হাড়ের বিশেষ ট্রাউট ফিশ, পুরোটাই সেদ্ধ অবস্থায় পরিবেশিত। দেখে মনে হচ্ছিল যেন ফ্রিজ থেকে সদ্য বের হওয়া কোনো মাছ প্লেটে রাখা হয়েছে। মাহিরা গলাটাতে শুকনো ঢোক গিলে তাকালো সেই বিশাল মাছের দিকে। তারপর কাটা হাত তুলে নিয়ে মাছটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। মুখে যেন বমি আসার ভাব, খাওয়া তো দূর, সে দেখতেই পারছিল না ওটা। সামির বেশ তৃপ্তি নিয়ে নিজের খাবার খেতে খেতে মাহিরার মুখভঙ্গি উপভোগ করছিল। কি হলো মাহিরা, খাচ্ছ না কেন? সে কাঁটা দিয়ে ফিশ কাটতে কাটতে জিজ্ঞেস করলো। খাবো তো। মাহিরা এক চুমুক পানি খেয়ে বলল। তারপর বাটিতে চামচ ডুবিয়ে দেখলো স্যুপটা একেবারে পানির মতো, আর সেই বিশাল কাঁকড়াটা তাতে ঘুরে বেড়াচ্ছে। সে একবার সামিরের দিকে তাকালো। সামির মুখ গম্ভীর করে খাবার খাচ্ছিল, কিন্তু তার ঠোঁটের কোণে হাসির রেখা স্পষ্ট। রাগে চামচটা স্যুপে ছুঁড়ে ফেলল মাহিরা। সামির মুচকি হেসে বলল, কি হলো ডার্লিং, খাবারটার কি দোষ? তোমার রাগ কেন ওর উপর? তাই তো বলেছিলাম আগে দেখে নিও। আমার কিছুই খেতে ইচ্ছে করছে না। মাহিরা মুখ ফুলানো কণ্ঠে বলল। সামির নিজের খাবার তার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা খাও। তারপর ওয়েটারকে ডেকে বলল, এই খাবারটা ফিরিয়ে নিয়ে যাও। তবু মাহিরা চুপ করে বসে রইল। মাহিরা, খাচ্ছ না কেন? বলেছি না আমার খিদে নেই, আমি হোটেলে ফিরে যেতে চাই। আচ্ছা, খাওয়া শেষ করে চলি। সামির ধৈর্য ধরল। না, আমি কিছুই খেতে চাই না। সামির এবার ঠোঁট কামড়ে রাগ চেপে ওয়েটারকে ডেকে বিল মিটিয়ে মাহিরাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। হোটেলে ফিরে সামির টিভি চালিয়ে বসলো, কিন্তু মন পড়েছিল মাহিরার দিকে। সে চুপচাপ সোফায় বসে ম্যাগাজিন দেখছিল, কখনো মোবাইলে তাকাচ্ছিল, আবার কখনো নিজের নখ কামড়াচ্ছিল। মাহিরা যেন সামিরকে সম্পূর্ণ উপেক্ষা করছিল। এই উপেক্ষা সামিরের সহ্যের বাইরে। সামির নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল, ইংরেজি সিনেমায় মন বসানোর চেষ্টা, বাট তার চোখ বারবার চলে যাচ্ছিল তার সেই দূরত্ব বজায় রাখা কিন্তু অদ্ভুত সুন্দর স্ত্রীটির দিকে। এত সুন্দর জায়গা, এত রোমান্টিক আবহাওয়াও, তবুও সে যেন এত দূরে। খেতে পেয়েছে, খাবার অর্ডার করব। সামির অবশেষে নীরবতা ভাঙল। সে আর সহ্য করতে পারছিল না। কিন্তু মাহিরা কোনো উত্তর দিল না, ম্যাগাজিনের মুখ গুজে রইল। এবার সামির রেগে গেল। মাহিরা, আমি দেয়ালের সাথে না, তোমার সাথে কথা বলছি। যখন থাপ্পড় মেরেছিলেন তখন তো আমি দেয়ালি হয়ে গিয়েছিলাম, তাই না? হাতটা বেশ ভারী আপনার। মাহিরা গলায় কষ্ট চাপা দিয়ে কথাটা বলল। সামির ঠিকই শুনে ফেলল কথাটা। তার ঠোঁটে হালকা হাসি এলো। সে উঠে এসে ধীরে ধীরে মাহিরার পাশে বসে পড়ল। তারপর তার হাত ধরে বলল, বড্ড জোর লেগেছিল তাই তো? সে নরম হাতে মাহিরার গালে ছুঁয়ে জিজ্ঞেস করলো, না, আপনার থাপ্পড় না, যেন ফুল একটা ছিল। ও আচ্ছা, তাহলে এবার সে ফুলের ক্ষতিপূরণ দাও না, এটা সুযোগ দাও। আজ রাতে তোমার গালে অগণিত চুমু দিয়ে ভুল ভরিয়ে দেব। মাহিরা মুখ ফুলিয়ে বলল। সামির চোখে গভীরতা নিয়ে কণ্ঠে স্নিগ্ধ তেজ এনে বলল। সামিরের কথা শুনেই মাহিরা হঠাৎ করে সজোরে উঠে দাঁড়ালো। আপনি আমাকে এই জন্যই এনেছেন এখানে, তাই না? তার কণ্ঠ রুদ্ধ, চোখে জল। সামির ঠান্ডা কণ্ঠে বলল, ভ্রু তুলে মাহিরার দিকে তাকিয়ে। কেন এনেছে? যাতে আপনি সারা রাত আমার সঙ্গে খেলা করতে পারেন। মাহিরার কণ্ঠ কেঁপে উঠল। সামির রাগ সংবরণ করে ঠোঁট চেপে তার দিকে তাকালো। একদম ঠিক ধরেছ, যখন জানোই আমি এর জন্য এনেছি, তখন দূরে দূরে দাঁড়িয়ে কি করছো? এসো কাছে, আমি হয়তো দেখতে চাই তোমার সঙ্গে খেলে কেমন লাগে। তার কণ্ঠ ছিল অসহ্য ঠান্ডা, যেন তীক্ষ্ণ ছুরি। মাহিরার সারা দেহে শিহরণ জেগে উঠল। সে গলায় উঠে আসা গিলে ফেলল, যেন গলাটাই শুকিয়ে গেছে। সামির বিছানার দিকে এগিয়ে গিয়ে হেলান দিয়ে বসে পড়ল। পা ছাড়িয়ে মাহিরার দিকে তাকিয়ে বলল, এবার আসবে না? মাহিরা লাল হয়ে যাওয়া মুখে দাঁড়িয়ে ছিল, চোখে ছিল অস্পষ্ট আতঙ্ক। সামিরের হুঙ্কার এলো, সাবধান,
যদি এই ঘর থেকে বের হও খুব খারাপ হবে, এবং এর দায় তোমার নিজের। আমার উপর দোষ দিও না। 2 সেকেন্ডের মধ্যে পেছনে আসো। তার স্বপ্ন এতটাই শীতল ও স্থির ছিল যে ঘর জমে উঠল যেন। মাহিরা এক গম্ভীর নিঃশ্বাস নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পায়ে স্বামীর দিকে এগিয়ে গেল। সে যেন নিজেই এক বাঘের গুহায় ঢুকে পড়েছে। বিছানার কাছে যেতেই স্বামীর তাকে টেনে নিজের দিকে এনে বিছানায় ফেলে দিল, আর নিজেই তার উপর ছায়ার মতো নেমে এলো। তার মুখ এতটা গম্ভীর দেখে মাহিরা আতঙ্কে জমে গেল। সে শুকনো ঠোঁটে জিভ বুলালো, কাপা কণ্ঠে বলতে চাইল, না, আমি সেই অর্থে আমার বলা হয়নি। তুমি যা বলেছ আমি আজ তাই দেখাবো। স্বামীর ফিসফিস করে তার ঠোঁট মাহিরার ঠোঁটে রাখে তার নিঃশ্বাস গিলে নিতে লাগলো। প্রতিটি শ্বাস যেন খরচ হয়ে যাচ্ছিল মাহিরার শরীর থেকে। যখন শরীর নিস্তেজ হয়ে এলো, স্বামীর তাকে মুক্তি দিল। মাহিরা যখন একটু স্বাভাবিক হলো, তখন আবার সে তাকে আপন বুকে জড়িয়ে নিল। অনেক সময় পর যখন স্বামীর সরে দাঁড়ালো, তখন মাহিরা পাশ ফিরে বিছানায় পড়ে কাঁদতে লাগলো। তার কান্না যেন থামছিল না, হেঁচকি বাড়ছিল। স্বামীর রাগে গাঢ় গর্জনে নিজেকে থামাতে গিয়ে জামা গায়ে দিল, আর সোজা ব্যালকনির দিকে গিয়ে সিগারেট ধরালো। পরদিন সকালে সামিরের ঘুম ভাঙতেই দেখে মাহিরা ব্যাগ গোছাচ্ছে। সামির রাগে চোখে আগুন নিয়ে তাকিয়ে বলল, এটা কি করছো তুমি? আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, আমাকে বাড়ি যেতে হবে। মাহিরার গলা কাঁপছিল কান্নায়। সামির কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো, তারপর ফোন বের করে ড্রাইভারকে গাড়ি বের করতে বলল। কোনো কথা না বলে মাহিরাকে নিয়ে সে হোটেল ছেড়ে বেরিয়ে গেল। আসলে ভোরবেলা হোটেলের রিসেপশন নম্বরে একটি অদ্ভুত ফোন এসেছিল। অপরিচিত সেই কণ্ঠস্বরটি কঠোরভাবে বলেছিল, তোমার জামাইকে বলো যেন সে বাড়ি ফিরে আস, নইলে আমি স্বামীরকে সব বলে দেব। ফোন কেটে যাওয়ার পরও কানে বাজতে থাকলো সেই হুমকি। মাহিরার গায়ে যেন হিমেল একটা বাতাস বয়ে গেল। কে হতে পারে এই মানুষটা? কে জানে সে এখন হোটেলে আছে? কে জানে তার প্রতিটি পদক্ষেপ? মাথার ভেতরটা ছাইছাপা আগুনে দগ্ধ হচ্ছিল। হঠাৎ মোবাইলটা আবার বেজে উঠল। না চাইতেও কলটা রিসিভ করে ফেলল সে। তুমি কে? আমার সম্পর্কে এত কিছু জানো কি করে? তুমি কি চাও আমার কাছে? হা হা হা, তোমার সঙ্গে দেখা করার জন্য মরছি প্রিয়। খুব শীঘ্রই আমি আসছি তোমার সামনে। তোমার সঙ্গে দেখা করার কোনো আগ্রহ নেই আমার। তুমি মরো গিয়ে। মাহিরা তীক্ষ্ণ স্বরে চিৎকার করলো। আমি মরব না প্রিয়, আমি তো সেই দিন মরে গেছিলাম যেই দিন তুমি আমার বিছানায় ছিলে। হ্যাঁ, সৌন্দর্য তুমি, এমন এক আগুন যেখানে পড়ে মরতে ইচ্ছে করে। ভণ্ডামি বন্ধ করো, এসব বাজে বাজে কথা আর শুনতে পারছি না আমি। মাহিরার কণ্ঠে ঘৃণার ছায়া। তবু তুমি আমাকে আটকাতে পারবে না। তোমার গাড়ির শব্দ আমি চিনি, জানো না? আমি ঠিক জানি কখন তুমি কোথায় যাস। আর একবার যদি আমার সত্য সাহসক্তি শেষ হয়ে যায়, আমি কিন্তু তোমার স্বামীকেও শেষ করে দিতে পারি। মাহিরার চোখ মুহূর্তেই বিস্ফোরিত হয়ে গেল। নিঃশব্দে কেঁপে উঠল তার ঠোঁট। হ্যাঁ, আমি ঠিক সেই যে তোমার জীবনে প্রথম ভুল ছিল, সেই ভুল তাকে তুমি ভুলে গিয়েছো। অথচ আমি তোমাকে ঘন্টার পর ঘন্টা শুনতাম তোমার ফিসফিসের কণ্ঠ, তোমার কান্না আমি শুনতাম সব। তোমার স্বামীর কাছে সব বলে দেব, তোমার কথাগুলো একটু রং চড়িয়ে সাজিয়ে বল। তারপর দেখো সে কিভাবে তোমাকে বাড়ি থেকে বের করে দেয়। এক ঝটকায় ফোনটা কেটে গেল। মাহিরা স্তব্ধ হয়ে রইল, ফোনটা আঁকড়ে ধরে শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে। সকাল তখনও ভোরের ঘোর কাটিয়ে ওঠেনি। সামির অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। মাহিরা লাল রঙের একটি সংক্ষিপ্ত ফ্রক পরেছিল, সাথে টাইট ট্রাউজার। চুলগুলো খোলা রেখে ঘাড়ের উপর এলোমেলোভাবে রেখেছিল, যেন স্বামীর চোখ সরাতে না পারে। ঘরে টেবিলের উপর রাখা এক গ্লাস তাজা রস যেন সেই সকালে একটু প্রশান্তি যোগাচ্ছিল। স্বামীর চোখ একবার মাহিরার দিকে পড়তেই সে অস্থির হয়ে উঠল। চোখের কোণে ধরা পড়ে যাওয়া লাজুক হাসি যেন সেই সম্পর্কের পুরনো উষ্ণতা ফিরিয়ে আনছিল। স্বামীর তার কাফ বোতাম গুছিয়ে নিচ্ছিল, কিন্তু চোখ যেন বারবার আটকে যাচ্ছিল স্ত্রীর দিকে। মাহিরা আজ যেন ভীষণ সাবলীল, অথচ চোখের ভেতরে চাপা এক দুশ্চিন্তা।
3 দিন হয়ে গেল কালাম থেকে ফিরে তাদের মধ্যে আগের মতো আর কথা হয়নি। কিন্তু আজ সামিরের মুখে যেন এক ধরনের ক্লান্তির ছাপ। সেই ক্লান্তির মধ্যেও সে কোট পরতে এগোতেই মাহিরা তাকে থামিয়ে কোটটা হাতে তুলে নিল। সামির সামনে দাঁড়িয়ে হালকা হাসি দিয়ে বলল, আমি পড়িয়ে দিই? হ্যাঁ। সামির নরম দৃষ্টিতে তাকালো তার দিকে। কিছু একটা যেন ফিরে আসছে ধীরে ধীরে, অথচ এক অদৃশ্য ঝড় তাদের দিকে ধেয়ে আসছে, যেটার শব্দ এখনো তাদের কানে পৌঁছায়নি। মাহিরার ঠোঁটে লাল লিপস্টিক জ্বলে উঠছিল সকালের আলোয়, যেন নিজের আত্মবিশ্বাসে এক কঠোর পরীক্ষা দিচ্ছিল সে। সামির তার দিকে এগিয়ে গেল, একটু ঝুঁকে দাঁড়ালো কাছে। মাহিরা হেসে চোখ বন্ধ করলো, যেন সময়টাকে থামিয়ে দিতে চায়, এবং নরম ঠোঁটে সামিরের ছায়া খুঁজে নিল। এক মুহূর্তের জন্য সবকিছু স্তব্ধ হয়ে গেল। তারপর সামির মাথা নিচু করে ড্রেসিং টেবিল থেকে তার ব্র্যান্ডেড ঘড়িটি তুলে নিল। চোখের কোণ দিয়ে একবার তাকালো মাহিরার দিকে। সে তখনও চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল। অবশেষে সামির নীরবে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। মাহিরা চোখ খুলে বুঝতে পারল, যা সে চেয়েছিল তা পায়নি। কোনো কথা নয়, কোনো স্পর্শ নয়, শুধু এক অপূর্ণ মুহূর্তের অব্যক্ত পূর্ণতা। নিজেকে এসে জিজ্ঞেস করল, সত্যিই কি এত সহজ ছিল নিজেকে খুলে দেওয়া? আর যদি তাই হয়, তবে সে কেন আজ নিজেকেই হারিয়ে ফেলছে? ঠোঁট থেকে লিপস্টিকটা মুছে ফেলল সে, রাগের সঙ্গে ঘৃণায় ভরা দৃষ্টিতে। সে লিপস্টিক যে রঙে সে আবেদন করেছিল শুধুই সামিরের জন্য। রুমে কাপড় পাল্টানোর সময় সামির ফোনে কথা বলছিল, হালকা হেসে যাচ্ছিল। মাহিরা চুপচাপ দরজায় দাঁড়িয়ে শুনছিল সবটা। ভেতরে দিনভর অবসাদ জমা হতে থাকলো। ঘড়িতে বেজে উঠল সময়ের সুর। লাইবা আজ বিশ্ববিদ্যালয়ে যায়নি, কিন্তু ঘরে তার চলাফেরার শব্দ শুনে মাহিরা এগিয়ে গেল। হ্যাঁ, আজ আমি বেগুনি সিল্ক গাউন পরেছি, চাইলে ভিডিও কল করে দেখতে পারো। লাইবার কণ্ঠে ছিল এক প্রকার খুনছুটি। মাহিরা এক ঝটকায় দরজা ঠেলে ঢুকে গেল। লাইবা হক চকিয়ে উঠে দাঁড়ালো এবং তড়িঘড়ি ফোনটা কেটে দিল। শুভ সকাল। সে মুখে এক ঠান্ডা হাসি টেনে বলল। মাহিরা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। কার সঙ্গে কথা বলছিলেন লাইবা? লাইবা চোখ তুলে তাকালো তার দিকে, বুক ঠেলে বুকের কাছে এসে দাঁড়ালো। এই প্রশ্নটা করছো কেন? তুমি তো আমার বড় বোন নাও, তাহলে এমন আচরণ কিসের? মাহিরা গভীর নিঃশ্বাস ফেলল। ভুল বুঝো না, কিন্তু তুমি যেভাবে অচেনা লোকের সঙ্গে ভিডিও কলে কথা বলো, ছবি পাঠাও, এটা একদমই ঠিক নয়। একজন নারীর আত্মমর্যাদা তার জীবনকে একদিক ভোগ করতে পারে। মাহিরার কথা ছিল সরল কিন্তু তীব্র। লাইবা হেসে বলল, দয়া করে আমাকে শিক্ষা দিও না, তুমি এখন যেতে পারো, এবং এরপর থেকে আমার ঘরে আসারও দরকার নেই। তোমার এই মধ্যবিত্ত চিন্তাভাবনা আমার জীবনে প্রয়োজন নেই। তারপর একটু থেমে কটাক্ষে সুরে বলল, তোমার সমস্যা একটাই, তুমি আমার ভাইকে পছন্দ করো, তাই নিজের নিয়ন্ত্রণ হারাও। মাহিরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। লাইবা ঠান্ডা গলায় চোখ করল। দয়া করে নিজেকে আমার আর তোমার মধ্যে সীমাবদ্ধ রাখো। আমার ভাই একজন বড় বিজনেসম্যান ট্রাইকুন, তার জন্য সুন্দরী প্রেমিকা আছে যাকে আমি চোখে দেখতে পারি, অথচ সে তোমার মতো সাধারণ মেয়েকে জীবনসঙ্গী করেছে। আমি জানি না কেন, কিন্তু সে ভুল করেছে। লাইবার চোখে ঘৃণার ছায়া। সে আবার বিছানায় বসে ভিডিও কলে মগ্ন হয়ে গেল। মাহিরা এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে রইল দরজার কাছে, চোখে এক অদ্ভুত স্থিরতা। তারপর নিঃশব্দে ফিরে গেল নিজের ঘরে। ভেতরে যেন কেউ কেঁদে উঠল। আজ আমি আমার অস্তিত্বে আঘাত পেয়েছি, অথচ এই যন্ত্রণা কাউকে বলা যায় না। বাড়ির ছাদের ধারে দাঁড়িয়ে ছিল মাহিরা। তার দৃষ্টি শহরের অসংখ্য আলোকে উপেক্ষা করে আটকে গিয়েছিল এক পুরনো স্মৃতির আবরণে। যদি আল্লাহর সৃষ্টি এতটা সুন্দর হয়, তাহলে তার সৌন্দর্যকে শ্রদ্ধা করা উচিত, দহন নয়। স্বামী নির্জন কক্ষে বসে কিছু গুরুত্বপূর্ণ ফাইল দেখছিলেন। সামনে কফির কাপ আর হাতে ফোন। যেন কাজের ফাঁকে ফাঁকে কিছু গোপন বার্তার আদান প্রদানও চলছিল। কাইয়ুম ঠিক তখনই ঘরে ঢুকল। তার চোখে মুখে এক ধরনের তৃপ্তির হাসি। স্বামীর চোখ তুলে তাকালো ও বলল, এত হাসছিস কেন? দেখে তো মনে হচ্ছে আসমানের চাঁদ পেয়ে গেছে। কাইয়ুম হেসে বলল, চাঁদ তো বটেই, তুমি বিয়ে করে বেঁধে গেছো, আমি এখনো মুক্ত। তবে তোমার মতো আমিও একজনকে বেঁধে ফেলতে চাই, তবে সে যেন কিছুটা আলাদা হয়। সে সামিরের সামনে ফোনের স্ক্রিনটা মেলে ধরল। দেখো কি অপূর্ব এক তরুণী,
কিন্তু কথা শুনে মনে হয় লজ্জা শব্দটাই ভুলে গেছে। সামির ভ্রুকুচকে তাকালো। কাইয়ুম বলতে লাগলো, একটা নকল আইডি থেকে আমার সঙ্গে বন্ধুত্ব করলো, রাত জেগে গল্প করে এক ঘরে মেয়ে কাটায়, কিন্তু সৎ উচ্চ চরিত্র এমন মেয়ে হয় না এখন আর। তার কণ্ঠে বিষ ছিল, উপহাস ছিল। সব মেয়ে এক, এরা শুধু ব্যবহার করতে জানে। সামির ধীর স্বরে বলে উঠল, সব মেয়ে এক নয় কাইয়ুম। পৃথিবীতে এখনও কেউ কেউ আছে যারা নিজের ভালোবাসাকে সম্মান করে, যাদের চোখে বিশ্বাস থাকে। সামির কিছু না বলে ফাইল বন্ধ করলো। রাতে খাওয়ার টেবিলে, সুন্দর নরম আলোয় সাজানো টেবিলে সামির বসে আছে। তার সামনেই মাহিরা, মাথা নিচু, চোখ লাল। সামির তাকে দু একবার খাবার এগিয়ে দিতে বলেছিল। মাহিরা মাথা না তুলে নীরবে খাবার এগিয়ে দেয়। সামির জানে সকালবেলার ঘটনাটাই এর কারণ। তার মনে পড়ে সে অসম্পূর্ণ মুহূর্ত, যখন সে মাহিরার ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে গিয়েও নিজেকে ফিরিয়ে নিয়েছিল। তবু সে স্পর্শ, সে মনো আবেদন আজও তার তৃষ্ণা বাড়িয়ে দেয়। মাহিরা আজ খুব সাধারণ একটি হালকা রঙের সালোয়ার কামিজ পরেছে। না কোনো সাজ, না কোনো চোখে কাজল, একদম শূন্য। সামির বুঝতে পারছে 3 দিন ধরে তারা এক ছাদের নিচে থেকেও একে অপরের থেকে কত দূরে। মাহিরার স্পর্শ যেন এক নিষিদ্ধ ছায়া হয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। কিন্তু আজ রাতে, আজ তার একটাই ইচ্ছে, এই দূরত্বটুকু শেষ করে দেওয়া। তার দৃষ্টি মাহিরার ঠোঁটে স্থির হয়ে আছে। লাল ঠোঁট, সেই ঠোঁট যা স্পর্শ পেলে নিভে যাবে, আবার জ্বলে উঠবে। ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সামিরের ঠোঁটে রহস্যময় এক হাসি খেলে গেল। সোফার উপর মাহিরা শুয়েছিল, চোখে যেন বিরক্তির ছোঁয়া। হয়তো রান্নার তাপে ক্লান্ত, কিংবা নিজের ভেতরে জমে থাকা অপমানের আগুনে পুড়ছিল সে। সামির চুপচাপ ড্রেসিং রুমে ঢুকে জামা কাপড় পরিবর্তন করতে লাগলো। তোমার কাছে কিছুই কি ইম্পর্টেন্ট নয়? মাহিরা মনে মনে বলল। ঠিক তক্ষুনি সামির এগিয়ে এলো, হাত বাড়িয়ে তার কাঁধে হাত রাখলো। এই জায়গাটা আমার, তোমার পাশে। তার স্বর গভীর, তপ্ত, চোখে উন্মাদ এক অভিপ্রায়। মাহিরা চমকে উঠল। সামির তাকে বিছানার দিকে টেনে নিল। সে ধীরে বলল, আজ আমি তোমার সঙ্গে ঘুমাবো না, আমি চাই তুমি আমার সঙ্গে ঘুমাও। তার ঠোঁটের উপর নিজের আঙ্গুল ছুঁয়ে দিয়ে মাহিরা বলল, আমার কোনো কথা বলার দরকার নেই, আর ঘুমানোর ইচ্ছেও নেই। সামির হেসে উত্তর দিল, ভালো, আচ্ছা সরি, শুধু সকালে শুরু করা কাজটা শেষ করতে চাই। বিশ্বাস করো, খুব ভালোভাবে করব। তার ঠোঁটে আবার ঠোঁট রেখে আদরের ছোঁয়াটা পুনরায় ফিরিয়ে আনলো। মাহিরা লজ্জা, রাগ আর বিক্ষোভে উঠে বসলো। সামিরকে ঠেলে দিল। তার গলা কেঁপে উঠল। তুমি বদলে গেছো, তুমি আমার নও তুমি আর আমার অশ্রুগুলো পর্যন্ত আজ তোমার চোখে দাম পায় না। সামির চুপচাপ তার কোমরে হাত রেখে তাকে কাছে টেনে আনলো। মাহিরা, আমি পাগল হয়ে যাচ্ছি তোমার ছাড়া। তুমি জানো এই 3 দিন আমার কিভাবে কেটেছে? তোমার না থাকা আমার শাস্তির মতো ছিল। আর আজ রাতে আমি যদি তোমার চোখে তাকাই, আমি বুঝবো তুমি এখনো আমার। মাহিরার হৃদয়টা যেন থেমে গেল এক মুহূর্তের জন্য। মেরুদণ্ড বেয়ে কাপড় নামলো। তার দৃষ্টি ধীরে ধীরে সামিরের দিকে উঠল। সামিরের চোখে ছিল আগুন, ছিল তৃষ্ণা, ছিল উন্মাদনা। মাহিরা নিজেকে আর সামলাতে পারল না। সে জানত আজ যদি সে সামিরকে প্রতিরোধ করে, এই উন্মাদনা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। 3 দিন ধরে দাহ হতে থাকা হৃদয়ের সমস্ত ক্ষত যেন জ্বলে উঠল এই রাতে। আজ সামিরের কাছে তার সমস্ত হিসেব মেটানোর রাত। পরের দিন মিটিং শুরু হতে 1/2 ঘন্টা বাকি, কিন্তু গুরুত্বপূর্ণ ফাইলটা আমি বাড়িতে ফেলে এসেছি। তুই যদি আমার বাসার দিকে দিয়ে যাস, ফাইলটা তুলে নিস প্লিজ। সামির শান্ত গলায় বলল, আরে আমি তো বাসার কাছেই, কোনো সমস্যা নেই। কাইয়ুম ফোনের উপাস থেকে হাসি মুখে জবাব দিল, ফাইলটা ড্রয়িং রুমের কাঠের টেবিলে আছে, নিয়ে নিস। সামির ফোন কেটে দিল। কাইয়ুমের ঠোঁটে এক রহস্যময় হাসি খেলে গেল। মাহিরা রান্নাঘরে কাজ করছিল। আজ সে নিজ হাতে কেক বানাচ্ছিল সামিরের জন্য। চুল বেঁধে রেখেছে ঘাড়ের উপর ঝুঁকে। তবে আয়নায় চোখ পড়তেই নিজের মুখ দেখে হঠাৎ থমকে গেল। গালের টুকটুকে গোলাপি রঙে লজ্জা লেগেছিল। ঘাড়ে সামিরের সেই গভীর চিহ্ন, যা রাতের উন্মাদনা থেকে রেখে গিয়েছিল। আর ঠোঁটে হালকা কাটা দাগ, এক তৃষ্ণার সাক্ষ্য বহন করছিল। মনে পড়তেই হৃদয় কেঁপে উঠল। হাতের আঙ্গুল নিস্তেজ হয়ে এলো।
হঠাৎ তার পিছনে এক ছায়া নড়ল। মাথা ঘুরিয়ে দেখল কাইয়ুম দাঁড়িয়ে আছে চুপচাপ। সে চমকে উঠল। দুপাটা ঠিক করে জড়িয়ে নিল নিজের গলা ও বুক। চোখে ক্ষোভ আর অপ্রস্তুতি মিশেছিল। আপনি এখানে কিভাবে এলেন? মাহিরার গলায় শীতলতা। এই বাড়িতে বিশেষত রান্নাঘরে কোনো পুরুষ কর্মচারীর প্রবেশ নিষেধ ছিল। আর কাইয়ুম তো সামিরের বন্ধু, অতিথি নয়, কর্মচারীও নয়। আমি স্বামী আমাকে ফাইল আনতে বলেছে। কাইয়ুমের চোখে এক ধরনের ঘোলাটে স্পর্শ ছিল, কণ্ঠে দ্বিধা। ঠিক আছে, তাহলে বাইরে থেকে কাউকে বলা যেত আমায় খবর দিতে, নিজে আসা দরকার ছিল না। মাহিরা কঠিন স্বরে বলল। না, দরকার ছিল। নিজে না জানলে কিছু বোঝা যায় না। কাইয়ুম বলেই সরে গেল। তার মুখে এক অদ্ভুত হাসি। মাহিরা হতবাক হয়ে তাকিয়ে রইল। রান্নাঘরের গ্যাস বন্ধ করে দিয়ে আয়নার দিকে তাকালো নিজেকে। আজকের এই সাক্ষাৎ আগের দিনের চেয়ে অদ্ভুত মনে হলো। এই ছেলেটির চোখ যেন চুরি করতে জানে, আর এক একটা দৃষ্টি যেন তার শরীর থেকে কাপড় খুলে নিচ্ছে। নিজেকে আয়নায় দেখতে লাগলো মাহিরা। ঘাড়ে দাগ কাটা ঠোঁট আর চোখে ভয়ের আভাস। হঠাৎ সে কেঁপে উঠল। মাথার ভেতর যেন কারো ফিসফাস ভেসে উঠল। কাইয়ুম এগিয়ে গেল। তার পায়ের শব্দ ধীর, ভারী। মাহিরার চোখের সামনে এসে কয়েক ধাপ দূরে থেমে দাঁড়ালো সে। মাহিরা থরথর করে কাঁপছিল। তার দৃষ্টিতে বিদ্বেষের আগুন। তুমি কি করছো? হ্যাঁ, তোমার লিপস্টিকের দাগ আর ঘাড়ে তাজা চিহ্নর দিকে বোঝা যাচ্ছে তুমি এখন পুরোপুরি স্বাদে আছো। কাইয়ুমের ঠোঁটে বিষাক্ত হাসি। পরের বার দেখা হবে একেবারে ঘরের ভিতর, সামনে থাকবে না কোনো দেওয়ার। তার চোখে ঝলসে উঠল কথাই ঘৃণা। মাহিরা পিছিয়ে গিয়ে দেয়ালে ঠেকল। শ্বাস আটকে আসছিল। একটা শীতল অনুভূতি গলা জড়িয়ে ধরছিল। কিছুক্ষণ পর মাথায় ঘূর্ণি নিয়ে মাহিরা ঘরে হেঁটে বেড়াচ্ছিল। বারবার একটা চিন্তা এসে হানা দিচ্ছিল। কাইয়ুম, সেদিন রাতের নকল আইডির পেছনের লোক সেই তার ভয়েস বদলে শব্দ সাজিয়ে ব্ল্যাকমেল করতে চায়। সে চায় আমি তার অবৈধ খেয়াল মেনে নিই। সেটা সে চায় আমি নত হই ভয়ে, সম্মান হারানোর আতঙ্কে। না না না, মাহিরা দাঁতে দাঁত চেপে বলল। আমি মরতে পারি, কিন্তু তার হাতে মাথা নত করব না। ঠিক তখনই ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল কাইয়ুম নামটা। মাহিরার মুখ শুকিয়ে গেল। সে কল রিসিভ না করে কেটে দিল। কিন্তু পর মুহূর্তে এক অডিও ক্লিপ এসে হাজির, মেয়েলি গলায়। মাহিরা চুপ করে অডিও শুনছিল। আচমকা বসে পড়ল মেঝেতে। না না, এটা আমার ভয়েস না। ঠিক তখনই আবার ফোন। তুমি জানো আমি জানি এটা তোমার ভয়েস ন, কিন্তু দুনিয়াকে বোঝাতে পারবে। ভাবো, যদি এই ক্লিপ স্বামী শুনে ফেলে, তাহলে ভেবে নাও আমি ঠিকানা পাচ্ছি। সেখানে এসো, সময়ের আগেও নয় পরেও নয়, একদম ঠিক সময়ে। কল কেটে গেল। সামিরের গাড়ির শব্দে মাহিরা চমকে উঠল। দ্রুত ফোন থেকে অডিও ডিলিট করলো। কল স্টোরি মুছে দিল। তারপর ছুটে গিয়ে ওয়াশিং মেশিনের ট্যাপ খুলল। চোখে পানির ছাপটা মারতে লাগলো। চোখ দুটো লাল হয়ে আছে ভয় আর ঘৃণার ছাপে। সে নিজেকে কষ্টে সামলে রাখছে। সামির তখন বিছানায় বসেছিল অপেক্ষায়। মাহিরা, কি হয়েছে? তোমার চোখ লাল কেন? সামির এগিয়ে এলো, কপালে চিন্তার রেখা। মাহিরা জোর করে হেসে বলল। সেই শ্যাম্পুর ফোঁটা ঢুকে গিয়েছিল চোখে। ডিনার রেডি? হ্যাঁ, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি সার্ভ করি। মাহিরা মাথা নিচু করে বলল। পরদিন সন্ধ্যা। সামির অফিসে মাহিরা নিজেকে প্রস্তুত করল। সে ড্রাইভারকে নিয়ে বেরিয়ে পড়ল, কিন্তু গন্তব্যে পৌঁছে তাকে ফিরে যেতে বলল। এরপর নিজের মতো করে এক ট্যাক্সি ধরে হোটেল আলফ্রেডোর দিকে রওনা দিল, যেখানে কাইয়ুম তাকে ডেকেছে। ট্যাক্সির কাচের বাইরে তাকিয়ে সে একবার চোখ বন্ধ করল। না, আমি মরতে পারি, কিন্তু কোনো নোংরা লোভীর ইচ্ছের কাছে নত হব না। আমি সামিরকে ভালোবাসি, তার সাথে প্রতারণা করা সম্ভব নয়, কখনোই না। ঠিক তখনই কাইয়ুমের কল। তুমি এখনো এলে না? আমি তো অপেক্ষায় আছি। তুমি একটা বাজে মানুষ। তোমার সঙ্গে মধ্যাহ্নভোজ করা মানে আমার স্বামীকে প্রতারণা করা। এটা তো আমি পারবো না। মাহিরা গর্জে উঠল ফোনে। কণ্ঠে নিষ্ঠুরতা ঢেলে কাইয়ুম বলল। আচ্ছা, তাহলে শোনো, তুমি না এলেও হবে। আমি শুধু স্বামীকে ওই আইডিও পাঠিয়ে দিচ্ছি। দাও, পাঠাও,
কিন্তু এবার আমি নিজে স্বামীকে সবটা বলবো। আমি ব্ল্যাকমেইলে মাথা নোয়াবো না। মাহিরা দৃঢ় কণ্ঠে উত্তর দিল। অন্য প্রান্তে কাইয়ুম ক্ষোভে যেন পাগল হয়ে যাচ্ছিল। তার চোখে আগুন, ঠোঁটে কামড়। একটা সাধারণ মেয়ে তার হাতের বাইরে চলে গেল। তুই যদি নিজে বলিস তাহলে আমি তোকে শেষ করব অন্যভাবে। তুই জানিস না আমি কার সঙ্গে জড়িত। কাইয়ুম আয়নার দিকে তাকিয়ে নিজের প্রতিচ্ছবিকে বলল। গলা নেশার গন্ধে ভারী হয়ে আছে, চোখে ভয়ানক বিদ্বেষ, ঠোঁটে বিকৃত আত্মবিশ্বাস। এই মেয়েটা মাহিরা তার কাছে হয়ে উঠেছে একটা অসম্ভব লক্ষ্য। শরীরের নয়, মানসিক পরাজয়ের টানে এসে পাগল হয়ে উঠেছে। আজ সে হোটেল আলফ্রেডোতে টেবিল বুক করেছে। উদ্দেশ্য একটি ছবি, যার প্রতিটি কোণ থেকে ব্ল্যাকমেলের ফাঁদ বোনা হবে। যদি আমি তোকে কোনোভাবে ওখানে বসাতে পারি, একটা ক্লিকেই তার জীবন শেষ। স্বামীর একজন নাম করা বিজনেস কোকাইন, সে কখনো একই অপবাদ মেনে নেবে না। তুই যতক্ষণ না আমি তোকে ভয়ে কাঁপিয়ে ফেলেছি, সে মুখ খুলবে না। কিন্তু কাইয়ুম জানতো স্বামী যদি ফরেন্সিক করায় পুরো অডিও ফাঁস হয়ে যাবে। তখন তার সাজানো শব্দ আর কাটছাট কিছুই টিকবে না। আর একবার যদি স্বামীর বুঝে যায়, তবে তাকে থামাতে 1 সেকেন্ডও সময় নেবে না। না, আমি স্বামীর কানে কিছুই পৌঁছাতে দেব না। আমি তাকে এমন ভয় দেখাবো, এমন বিষ ঢালবো যে সে আর শব্দ করতে পারবে না। সে গ্লাসে থাকা অ্যালকোহল এক চুমুকে শেষ করে ফেলল। এদিকে মাহিরার পরীক্ষা চলছে। স্বামীর এই কয়েকদিন ভীষণ ব্যস্ত। বাসায় ফিরলে ক্লান্ত শরীর নিয়ে বিশ্রাম নেয়। মাহিরাকে বিরক্ত করে না। মাহিরা নিজের পড়াশোনায় মন দিলেও মাথার ভেতরে ঝড়। অডিও, হুমকি, স্বামীরের সম্মান, সব কিছু মিলিয়ে একটা অদৃশ্য যুদ্ধ সে লড়ছে একা। আজ ছিল তার শেষ পরীক্ষা। সেন্টার থেকে বেরিয়ে ড্রাইভারের খোঁজ করতে গিয়ে দেখল কাইয়ুম গাড়ির সামনে দাঁড়িয়ে কাইয়ুম, ঠোঁটে চেনা সেই বিষাক্ত হাসি। আসুন মাহিরা ম্যাডাম, স্বামীর সাহেব আমাকে পাঠিয়েছেন আপনাদের নিতে। তার কণ্ঠে ছিল অনিয়ন্ত্রিত আত্মবিশ্বাস। মাহিরার রাগ ঠোঁট চেপে বলল, তুমি জানো স্বামীর কখনো তোমাকে আমাকে নিতে পাঠাবে না। তাকে আমি যতটুকু চিনি, সে তোমার মতো লোককে বিশ্বাস করে না। চলে যাও এখান থেকে, নইলে কিন্তু আমি স্বামীকে কল করব। কাইয়ুম হেসে উঠল। তুমি রেগে গেলে আর আরো সুন্দর লাগে। সে মাহিরার দিকে হাত বাড়িয়ে দিল। তার হাত মুখের কাছে পৌঁছানোর আগেই মাহিরা এক ধাক্কায় নিজেকে সরিয়ে নিল। সে হতবাক। সে কাঁপছে, কিন্তু ভয় নয়, ঘৃণায়। তুই জানিস না আমি কার সঙ্গে আমি এমনভাবে শেষ করব, তাকে তোর আত্মাও কাঁপবে। তুই কোথাও ঠাঁই পাবি না। তুই নিজেই আমার কাছে আসতে বাধ্য হবি। কাইয়ুমের হুমকি মাথায় ঘুরছিল বারবার। মাহিরা বুক ঠেলে দম নিচ্ছিল। কপালের ঘাম এক টিস্যু দিয়ে মুছছিল বারবার। তখনই স্বামীর দুরানি চলে আসলো। ততক্ষণে কাইয়ুম গাড়ি নিয়ে চলে গেছে। মাথা নিচু করে পাশে দাঁড়িয়ে থাকা স্বামীরের গাড়ির দিকে এগিয়ে গেল। স্বামী তাকে দেখে মুচকে হাসলো। ঠিক আছে তুমি মাহিরা, পরীক্ষা ভালো হলো তো? মাহিরা ঠোঁটে হাসি টেনে বলল। হ্যাঁ, ভালোই। আপনি আজ নিজেই নিতে এলেন? স্বামীর গাড়ির দরজা খুলে বলল। আজ এক মিটিং ছিল, তাড়াতাড়ি শেষ করেই ভাবলাম আমার প্রিয় স্ত্রীর পরীক্ষার শেষের দিন, একটু উদযাপন তো হওয়াই উচিত, তাই না? চলো আজ লাঞ্চ করবো তোমার পছন্দের জায়গায়, তারপর বাসায় একটু বিশ্রাম, আর রাতের শপিং লাইবাগে নিয়ে যায়। মাহিরা চোখের কোণ মুছে নিল আস্তে। কণ্ঠটা যেন কেঁপে উঠল। আপনার ইচ্ছেতেই সব হবে? স্বামীর অবাক হয়ে তার দিকে তাকালো। তুমি কাঁদছো কেন? আমি কি কিছু করলাম? মাহিরা চোখ নিচু করে বলল। আপনি কখনোই বদলান না। যদি আমি কখনো কিছু ভুল করি? স্বামী তাৎক্ষণিকভাবে বলল। আরে জান, কি বলছো তুমি? তুমি কিছু করলেও তাতে আমার ভালোবাসা এক বিন্দুও কমবে না। তোমার ভুল আমার কাছে কখনোই ভুল না। সে মাহিরার মুখ ধরে তাকালো। তুমি কি কিছু লুকাচ্ছ? কেউ কিছু বলেছে? মাহিরা কাঁপা গলায় বলল। কেউ না, হয়তো কিছু হারিয়েছে। স্বামী দুষ্টুমি ভরা কণ্ঠে বলল। তাহলে বুঝেছে, নিশ্চয় কোনো গয়না হারিয়েছে। একটু থেমে গম্ভীরভাবে যোগ করল। তবে তুমি জানো মাহিরা, তোমার চোখের অশ্রু ওঠে আমার আসল গয়না। মাহিরার ঠোঁটে কষ্টের একটুখানি হাসি ফুটে উঠল। স্বামীর গাড়ি স্টার্ট দিল। আর সে জানত না এই হাসির আড়ালে এক অদৃশ্য যন্ত্রণা লুকানো, যা আজ না হলেও একদিন, না জানি কবে, মুখোমুখি হবেই।
বৃষ্টি থেমে থেমে নামছিল। বিকেল 4টা বাজে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। এই নিস্তব্ধতায় যেন কোনো অশনি সংকেত বাতাসে ভেসে বেড়াচ্ছে। মাহিরা অস্থির হয়ে উঠছিল। লাইবা সকালে বলেছিল সে বিশ্ববিদ্যালয়ে যাবে, এখনো ফেরেনি। তার ঘরে গিয়ে মাহিরা দেখল মোবাইলটা বিছানায় পড়ে আছে, চার্জে ছিল না। তিনি কৌতূহলবশত মোবাইলটি অন করলেন। স্ক্রিনে ভেসে উঠল একটি বার্তা। প্রেরক বাকির। বার্তা, হোটেল রেনেসা, রুম 109, দেখা করো। মুহূর্তেই মাথা ঘুরে উঠল মাহিরার। লাইবা হোটেলের ঘরে বাকিরের সঙ্গে? এক ঝটকায় বুকের ভেতরটা যেন থেমে গেল। তিনি বারবার বাকিরের নম্বরে কল দিলেন, সুইচড অফ। এক মুহূর্ত দেরি না করে মাহিরা নিচের ওয়ার্ড্রপ খুলে চাদর জড়িয়ে নিলেন। ড্রয়ার থেকে তুলে নিলেন একটা ছোট পিস্তল, শুধু ভয় দেখানোর জন্য। ড্রাইভারকে বললেন, চলো এখুনি হোটেল রেনেসা। হোটেলের সেই নির্জন করিডোরে ঘড়ির কাঁটা যেন থেমে গেছে। দরজার ওপারে তখন ঘটছে এক ভয়াবহ দৃশ্য। লাইবা জোর করে ঠেলে দিয়েছিল বাকিরকে, যে তাকে জোরপূর্বক আলিঙ্গন করে ঠোঁটে ঠোঁট রাখার চেষ্টা করছিল। বাকির, তুমি কি পাগল? আমাকে ছেড়ে দাও। বাকিরের চোখে তখন শয়তানি ঝিলিক। তুমি কি ভাবছো লাইবা এতদিন প্রেম করে এখন পবিত্রতার মুখোশ পড়বে? আমি তোমার শরীর চাই, আর আজ এখানে এক্ষুনি। লাইবা পেছনে সরে গিয়ে দরজার দিকে দৌড় দিল, কিন্তু তার আগে বাকির পেছন থেকে এসে দেয়ালে তার মাথা ঢুকে দিল। কপাল ফেটে রক্ত ঝরতে লাগলো। বাকির অটো হাসি দিয়ে বলল, আজ শুধু আমি না, আমার বন্ধুরাও আসবে। আগে আমি, পরে তারা। আর কেউ তোমায় বাঁচাতে পারবো না, শিয়া। লাইবার নিঃশব্দে কাঁদছিল, আর বাকির ধীরে ধীরে তার উপর ঝুঁকে আসছিল। তুমি জানো না লাইবা, তুমি এখন আমার খেলায় বন্দি। তোমার হাত পা গুটিয়ে রাখলেও আজ এখান থেকে তুমি বের হতে পারবে না। ক্যামেরা অন, দরজা লক। আজ রাতের পর কেউ তোমার মুখ দেখতেও পারবে না। বাকির ঠান্ডা সুরে বলল। লাইবার কণ্ঠ কেঁপে উঠল। তুমি তুমি স্বামীর ভাইকে চেনো না? আমার গায়ে হাত তোলার আগে ভাবো তিনি কি করবেন। বাকির হেসে উঠল। তোমার ভাই তোমায় বাঁচাতে পারবে না লাইবা, বরং এই ভিডিওটাই হবে তার অপমানের কারণ। আজকের পর তুমি শুধু আমাদের খুশি রাখবে না, তোমার ভাইয়ের টাকাও আমাদের হবে। লাইবা তখন কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকছিল। বাকির তার শার্টের হাতা ছিঁড়ে ফেলতে উদ্যত, ঠিক তক্ষুনি ঠক ঠক দরজায় কড়া নড়ল। আবার কে এলো? বাকির বিরক্ত হয়ে দরজায় গেল। দরজা খুলতে বাকির স্তব্ধ। দাঁড়িয়ে আছে এক অপরূপ সুন্দরী নারী, চোখে আগুন। আমি মাহিরা দুরানি। লাইবা কোথায়? তার কণ্ঠ ছিল শান্ত, অথচ ঝড়ের মতো গভীর। আসুন আসুন ভিতরে। বাকির ছলনায় বলল। মাহিরা ভিতরে প্রবেশ করলেন। লাইবার কাঁপতে থাকা মুখ তার চোখে পড়তেই তিনি বুঝে গেলেন সব। বাকির দরজা বন্ধ করে এগিয়ে আসছিল। তুমি এত সুন্দর, তুমি এমন রূপ আগে সত্যি এমন রূপ আগে আমি কখনো দেখিনি। আজ তোমাকে ব্যবহার করব। আরেক পায়ে এগুলো গুলি করে দেব। মাহিরা ব্যাগ থেকে পিস্তল বের করে বাকিরের দিকে তাক করলেন। তার কণ্ঠে ছিল আগুন। তুমি জানো আমি কে? আমি সামির দুরানির স্ত্রী। আর আমি জানি তুমি তার বোনের দিকে খারাপ চোখে তাকিয়েছো। বাকির এবার সত্যিই কেঁপে উঠল। তুমি তুমি আমাকে গুলি করবে? হ্যাঁ, কারণ আজ অন্যের সীমা তুমি ছাড়িয়ে গেছো। মাহিরা লাইবার দিকে তাকিয়ে বলল। দরজা খুলে দাও। লাইবা কাপা হাতে দরজা খুলল। মাহিরা পেছনে পিস্তল তাক করে বাকিরকে বলল, এক চুল নড়লে মাটিতে লুটিয়ে পড়বে একদম। দুজন বেরিয়ে এলো। বাকির অসহায় চোখে তাকিয়ে রইল। তার হাত পা তখন সত্যিই কাঁপছিল। আর সে মুহূর্তে বাইরে অপেক্ষা করছিল পুলিশের গাড়ি। লাইবা বাড়িতে এসে মাহিরাকে জড়িয়ে নিয়ে কাঁদতে লাগলো। আমাকে ক্ষমা করো, তুমি যদি আজ না আসতে তবে সব কিছু নষ্ট হয়ে যেত। এমনকি ভাইয়াকেও আর মুখ দেখাতে পারতাম না। বলেই লাইবা কাঁদতে লাগলো। আমার কথা শোনো, এখন এটা ভুলে যাও। সামিরও জানে এটা, জানে না, না হলে তিনি এটা সহ্য করতে পারতেন না। তুমি বিশ্রাম নাও, গলা ঠিক করো, সবকিছু ঠিক হয়ে যাবে। তারা তোমাকে লুণ্ঠন করতে পারেনি। লাইবার মনে এখনো ভয় কাজ করছিল, কিন্তু সেই ভয় কিছুটা কমে গিয়েছিল। দীর্ঘ সময় নিজের সঙ্গে লড়াই করে হাজারো ভয়, সংশয় আর অব্যক্ত কথার ভার নিয়ে অবশেষে ঘরের দরজায় পা রাখল মাহিরা।
বুকের ভেতরটা কেমন যেন হিম হয়ে আসছিল, কারণ সে জানতো এই ঘরের ভেতর একজন মানুষ অপেক্ষা করছে, যার চোখে হয়তো রাগ, অভিমান কিংবা হতাশা। ঘরে ঢুকতেই সামিরের চোখে পড়ল সে। চোকাচুকি হতেই মাহিরা থমকে গেল। দৃষ্টিতে একরাশ অপরাধবোধ মিশেছিল। সামির একটিও কথা না বলে ড্রেসিং রুমে ঢুকে গেলেন। মাহিরা ধীরে ধীরে বিছানার এক কোণে বসে পড়ল। সে নিজের আঙ্গুলগুলো নেড়েচেড়ে দেখতে লাগলো, যেন সেগুলোতেই লুকিয়ে আছে তার অপরাধীর চিহ্ন। কিছুক্ষণ পর সামির বেরিয়ে এলেন। গায়ে ছিল স্কি শার্ট আর গাঢ় স্কাই কিজল রঙের কোট। তার মুখভঙ্গি স্থির, কিন্তু চোখে ছিল একটা চাপা ঠান্ডা অভিমান। মাহিরা উঠে দাঁড়ালো নিঃশব্দে। তুমি কোথায় যাচ্ছ? কণ্ঠে একটা কম্পন নিয়ে প্রশ্ন করল সে। সামির চুলে ব্রাশ করতে করতে থেমে তাকালো মাহিরার দিকে। গলায় ছিল চেপে রাখা রাগ। সে বলল, তুমি আমার অনুমতি ছাড়া কোথাও গেছিলে, আর আমি তোমাকে জবাবদিহি করব? এই সম্পর্কের সংখ্যা কি বদলে গেছে? আমি দুঃখিত সামির। কাপা কণ্ঠে বলে উঠল মাহিরা। দুঃখিত কিসের? তুমি জানো আমি কতটা চিন্তা ছিলাম। ড্রাইভার আমাকে জানিয়েছে কোথায় ছিল তুমি। তুমি শহরে রাত বেরোতে একে বের হওয়ার কি নিরাপদ? তুমি কি এখনো বুঝতে পারোনি দায়িত্ব আর স্বাধীনতার মাঝখানে পার্থক্য কত সূক্ষ্ম? সামির থেমে গিয়েছিল, যেন নিজের আবেগকে কাবু করার চেষ্টা করছিল। তারপর আবার বলল, ভবিষ্যতে যদি আবার আমার অনুমতি ছাড়া তুমি বাইরে যাও, তখন আমি শুধু রেগে যাব না, আমি ভেঙে পড়বো মাহিরা। মাহিরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। চোখ থেকে নিরবধি কিছু অশ্রু ঝরে পড়ছিল। রাতের নিঃসঙ্গতা যেন আরো গভীর হয়ে উঠছিল। শহরের এক নিরিবিলি ক্লাবের এক কোণে বসে সামির ও কাইয়ুম ভাবনার ভেতরে ডুবেছিল। দুজনের সামনে রাখা ছিল এক একটি পানীয় গ্লাস, যার স্বচ্ছতার ভিতরে জমেছিল অব্যক্ত অভিমান। এত মন খারাপ কেন? সামিরের গ্লাসে পানীয় ঢালতে ঢালতে জিজ্ঞেস করলো কাইয়ুম। সামির গ্লাসের ভেতরটায় তাকিয়ে বলল, তুই জানিস কেন তোকে ক্লাবে ডাকলাম? কাইয়ুম খানিকক্ষণ তাকিয়ে থেকে হাসল। তুই কি বলতে চাস আমি জানি? আগের মতো আর কিছুই নেই। তোর বিয়ের আগে যেমন ছিল এখন তেমন নেই। হয়তো তাই। বিয়ের পর জীবনটা কেমন যেন একঘেয়ে লাগছে। তবে এসব নিয়ে ভাবার সময় নেই এখন। বরং ফারহানের সঙ্গে কথা বলতে ওর জন্য ভালো একটা মেয়ে খুঁজে দেখ। সামির ঠোঁটের কোণে একটা চাপা হাসি। কাইয়ুম কিছুক্ষণ নীরব থেকে বলল, তুই কি সত্যিই ভাবিস মাহিরার মতো মেয়েকে খুঁজে পাওয়ার সহজ? সামিরের হাসিটা এবার একটু তীব্র হয়ে উঠল। তাহলে তুই কি বলিস ফারহানের মতো মেয়েদের নিয়ে, যারা বন্ধুর জন্য জ্বালায় যে খুলে ফাঁদ তৈরি করে? কাইয়ুম হঠাৎ একটু গম্ভীর হয়ে উঠল। তোর এক বন্ধু নির্মমভাবে আমাকে বলেছে একটা ছেলে তোকে ব্ল্যাকমেইল করছে, নতুন কিছু ছবি পাঠিয়েছি। আমি ভীষণ চিন্তায় পড়ে গেছি। তাহলে আমাকে বল আমি কি করতে পারি? সামিরের কণ্ঠে ছিল সহানুভূতির আভাস। কাইয়ুম কিছু না বলেই মাথা নিচু করল। সামির এবার একটু হালকা গলায় বলল, এসব কথা এখন থাক, আর মাত্র কিছুদিন সব ঠিক হয়ে যাবে। ঘরের বাতি তখনও জ্বলছিল, কিন্তু দুজনের চোখের ছায়া ছিল অনিশ্চয়তার। হয়তো সম্পর্কের জটিলতা, হয়তো নিজ নিজ জীবনের অপরাধবোধ। আর সেই অপরাধবোধের মাঝেই একদিন হয়তো তারা নিজেদের আসল মুখোমুখি দেখতে পাবে। পরের দিন ফারহানা এলে সামির বেশ আনন্দিত হয়। ফারহানা আপা কেমন আছো? আসো বসো। সামির অনুরোধ করল। আর আপনার বাচ্চারা কেমন আছে? ফরিদ ভাইয়া কেমন আছে? সামির ফারহানার হাত ধরে জিজ্ঞাসা করল, যদিও তার মনে আজও কিছু রাগ ছিল। ফারহানা এক গ্লাস জল হাতে নিয়ে আস্তে করে বললেন, আমি এসেছি লাইবার সঙ্গে একটু দেখা করতে। ওর পড়াশোনা শেষ হচ্ছে, আর এখন একটা ভালো প্রস্তাবও এসেছে। তিনি থেমে কিছুটা গম্ভীরভাবে যোগ করলেন, আমদানি ব্যবসার সঙ্গে যুক্ত। আমার জানার মতো খারাপ নয়, দাউদ মল্লিকের ছেলে। তবে আমি সম্প্রতি এক ব্যবসায়িক অনুষ্ঠানে আরও ভালো একজনকে দেখেছি। সামির ঠোঁটের কোণে চিন্তার ছায়া রেখে এসে বললেন। সবকিছু তো এখনো চূড়ান্ত হয়নি ফারহানা আপা। ফারহানা এবার ঠান্ডা অথচ সুস্পষ্ট হাসি দিয়ে বললেন, লাইবার ছেলে যদি একবার পারস্পরিক পছন্দ করে তাহলে আমার কিসের বাকি থাকে? সামির তখনই কর্মচারীকে নির্দেশ দিলেন। খাবার পরিবেশন করো। কিন্তু ফারহানা তৎক্ষণাৎ উঠে বললেন, না না, আমাকে এখনই বের হতে হবে। মানাফ আর মালাল বাড়িতে অপেক্ষা করছে, পরে কখনো খাওয়া দাওয়া করা হবে। সামির হঠাৎই যেন অনুতপ্ত হয়ে গেলেন।
নরম কণ্ঠে বললেন। দয়া করে বসো। আজকের দিনের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ফারহানা গভীর এক নিঃশ্বাস ফেলে সোফায় বসে পড়লেন। তার চোখে একটা ক্লান্তি আর বিষাদ বিরক্তি, কিন্তু সেসব আবেগের নিচে যেন একটা পুরনো সম্পর্কের টান এখনো উকি দিয়ে যাচ্ছে। সামির তার কাছে কেবল একজন আত্মীয় নয়, বরং এমন একজন যাকে তিনি মাহিরার জন্য ত্যাগ করতে পারছেন না। ঠিক তক্ষুনি নরম পায়ের শব্দে মাহিরা ঘরে প্রবেশ করলেন। আসসালামু আলাইকুম। তার কণ্ঠে ছিল নম্রতা আর হৃদয়ের গভীরে শ্রদ্ধা, কিন্তু ফারহানা চোখ তোলেননি। তার আঙ্গুল যেন চেয়ারের হাতলে গেড়ে বসে আছে। লাল মুখে তিনি নিঃশব্দে দাঁড়িয়ে থাকলেন, প্রতিক্রিয়া দেখালেন না। সামির মাহিরাকে ইঙ্গিতে বসতে বললেন। মাহিরা কিছু না বলে সামিরের পাশে গিয়ে বসে পড়লেন। চারদিকে এক প্রকার ভারী নিস্তব্ধতা নেমে এলো। সামির কথা বলার চেষ্টা করলেন, গলা ছিল নরম ও ক্লান্ত। ফারহানা আপা, তুমি মানাফ আর মানালকে এখানে এনেছ। তুমি জানো, আমিও চেয়েছিলাম একদিন ওদের আমার কাছে আনতে, কিন্তু তুমি আমার কথা শুনলে না তো। দৃশ্যান্তর। ঘরের বাইরের জানালায় ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল। বর্ষাকাল প্রায় শেষ, তবুও প্রকৃতি যেন নিজের কান্না ধরে রাখতে পারছিল না। এমন দিনে যেন সবকিছু অতীত হয়ে ওঠে। ভিজে স্মৃতি, অপূর্ণ স্বপ্ন আর অভিমান। একটি আলাদা কক্ষে জানালার পাশে দাঁড়িয়েছিলেন মাহিরা। তার চোখ আটকে ছিল বাইরের নীরব বৃষ্টিতে, কিন্তু মন ডুবেছিল গভীর চিন্তায়। কত শত প্রশ্ন, কত অমীমাংসিত দ্বিধা জমে আছে মনে, কিন্তু সময় নেই। তার জন্য কেউ অপেক্ষা করে না। সামির রেগে আছেন, হয়তো সত্যি আজ আমি তার কথা অমান্য করেছি। নিজের মনে এক চিলতে দুঃখের ছায়া পড়ল। মৃদু কণ্ঠে নিজের ভিতর থেকেই উত্তর এলো। সামির, আমি জানি তুমি আমায় না বলে কখনো কোথাও যেতে দাও না, কিন্তু আজকেরটা ছিল লাইবার জীবনের প্রশ্ন, তার সম্মান, তার ভবিষ্যৎ। যদি আমি এক মুহূর্ত দেরি করতাম তাহলে হয়তো তাকে চিরতরে হারিয়ে ফেলতাম। তার চোখে জল জমে উঠল, কিন্তু গলায় দৃঢ়তা ছিল। আমি শুধু তোমার স্ত্রী নই, আমি একজন বোনও। আর সেই বোনকে আমি হৃদয়ের গহীন থেকে ভালোবাসি। তার জন্য আজ আমি দাঁড়িয়েছিলাম নিজের বিবেক আর ভালোবাসার মানুষের কাছে সোজাসুজি হয়ে। বৃষ্টির ধারা যেন একটানা বয়ে যাচ্ছিল জানালার কাছে। সেই শব্দের মাঝে কোথাও না কোথাও ভালোবাসার ঋণ আর আত্মত্যাগের নীরব সুর বাজছিল। মাহিরা মনে মনে কথাগুলো বলছিল। ঠিক তক্ষুনি কেউ তাকে পিছন থেকে জড়িয়ে ধরল। সামির, মুহূর্তের জন্য বিশ্বাস করে ফেলেছিল মাহিরা, কিন্তু ঘুরে দাঁড়াতেই দেখতে পেল সে সামির নয়, কাইয়ুম। ছি, এই সাহস তোর হলো কি করে? মাহিরা চর মেরে দূরে ঠেলে দিল কাইয়ুমকে। চোখে মুখে আগুন। কাইয়ুম কষে গালে হাত চেপে ধরে বলল, এই স্বরের বদলা আমি নেবই, দেখিস। তুই এখান থেকে সরে যা, না হলে সামির যদি জানে যে তুই আমার গায়ে হাত তুলেছিস, তোর লাশ পর্যন্ত এখান থেকে কেউ খুঁজে পাবে না। মাহিরার কণ্ঠে ছিল হুঁশিয়ারি, কিন্তু কাইয়ুম হাসল। যখন স্বামীর জানতে পারবে তার স্ত্রী খারাপ চরিত্রে মহিলা, তখন কি করবে? হয়তো নিজেকেই শেষ করে দেবে, কারণ আমি ওকে এমন কিছু দেখাবো যাতে সে আর কখনো তোমার মুখ দেখতেও চাইবে না। তুই মানুষটা, তুই আস্ত একটা জন্তু, একটা দানব তুই। মাহিরা শিউরে উঠল। তবে শোনো, আমি শুধু স্বামীকে নয়, তোমার ভাই, মা, বাবা সবাইকে দেখাবো তোমার সেই চেহারা যা আমি আমার ক্যামেরায় বন্দি করব। তারা যাকে এত নিষ্পাপ ভাবত, সেই মেয়েটি কিভাবে রাতভর ছেলেদের সঙ্গে মেসেজ চালি করতো, ছবি পাঠাতো, সব কিছু। তখন দেখবে কে তোমায় মুখ দেখতে চায়। তুই বাজে কথা বন্ধ কর। আমি কখনো কাউকে মেসেজ দিইনি, ছবি পাঠাইনি, কোনো ছেলে প্রেমেও পড়িনি। আর তুই জানিস আমি কি ধরনের মেয়ে। তাই তো বলছি, তোমার কান্না আমাকে ভালো লাগছে। এই কান্নাই তো আমার সবচেয়ে বড় সাফল্য। কঠিন গলায় জবাব দিল কাইয়ুম। মাহিরা দাঁতের দাঁত চেপে বলল, শোন কাইয়ুম, এখন যা হচ্ছে এখানেই শেষ নয়। তুই আমাকে ভয় দেখিয়ে থামাতে পারবি না। আমি তোর মুখ সামির সামনে আনবই। কোথায় পালাবি তখন তুই? মাহিরা থেমে থেমে বলছিল, একজন নারী কেবল তার মাহরাম সম্পর্কের ভেতরেই সীমাবদ্ধ। বাবা, ভাই, স্বামী, এই সম্পর্কগুলোই তার মাথায় গেঁথে দেওয়া হয়। কখনো ভাইয়ের খুশির জন্য সে নিজের স্বপ্ন বিসর্জন দেয়, কখনো বা বাবার সম্মানের জন্য সে পুরুষের সঙ্গে বিয়ে করে যার সঙ্গে তার মনেও টান নেই। সন্তানের স্বার্থে সে নিজের সুখকেও বিসর্জন দেয় শুধুমাত্র এই মাহারামদের জন্য।
আর যদি কেউ সে কাউকে ভালোবাসে, বিশেষত নিজের স্বামীকে, তাহলে নিজের সম্মান বাঁচাতে সে শয়তানকেও গুড়িয়ে দিতে পারে। কাইয়ুম কিছুক্ষণ নির্বাক তাকিয়ে রইল মাহিরার দিকে, তারপর হঠাৎ হেসে উঠল। আহা, কি ডায়লগ! সিনেমার মতো। থুতু ফেলা স্টাইল। এবার সত্যিকারের খেলা শুরু হবে। মাহিরা, তার ঠোঁটে বিদ্রুপের ছায়া। তোমার একটা কথা বলি মাহিরা, তুমি হয়তো গালি দাওনি আমাকে, আমিও দেব না, কিন্তু তোমার যে ভালোবাসা তুমি আমার সঙ্গে ভাগ করে নি, সেই ভালোবাসার মানুষের হাতেই তোমার অপমান হবে। আমি বিচার করে ছাড়বো, এটা আমার প্রতিশ্রুতি। বলে কাইয়ুম চলে গেল, পকেটে হাত গুজে পেছনে দীর্ঘ ছায়া ফেলে। মাহিরা চুপচাপ সোফায় বসে রইল, কাঁপছিল ভেতরটা। এই যুদ্ধে সে পিছু হটবে না। বিকেলে স্বামীর অফিস থেকে ফিরেই চোখে পড়ল মাহিরা মেঝেতে সোফার পাশে বসে আছে, মন খারাপ, চোখ ঝাপসা। এই, তোমার কি হয়েছে মাহিরা? মাটিতে বসে আছো কেন? স্বামীর উদ্বিগ্ন হয়ে মাহিরাকে দাঁড় করিয়ে বলল। মাহিরা মোহার্ত চোখে তাকালো, কাপা কণ্ঠে বলল, সামির, আমি দোষ করেছি, কিন্তু আমি সত্যি বলছি, আমি শুধু তোমার মন পাওয়ার, ভালোবাসা পাওয়ার অধিকার চাইতাম। আমি আর কিছুই চাইনি। এটা ছিল আমার ভুল। স্বামীর ধীরে ধীরে তার কাঁধে হাত রাখলো। তুমি কি বলছো মাহিরা? তুমি কাঁদছো কেন? আমি জানি তুমি শুধু আমার। আমি তোমায় নিয়ে গর্বিত। আমার জীবনে তুমিই প্রথম আর একমাত্র নারী। স্বামীর তার অশ্রু মুছিয়ে দিল, তারপর বসে বলল, এবার ঠিক করে বলো কি হয়েছে? তুমি তো ভেঙে পড়ছো কেন? মাহিরা চুপ করে কিছুক্ষণ মাথা নিচু করে বলল, একটা ছেলে, কাইয়ুম, সে আমার নামে একটা ভুয়া অ্যাকাউন্ট খুলে ছেলেদের সঙ্গে চ্যাট চালু করে। আমি জানি না কিভাবে। স্বামীর চোখের রং বদলে গেল, সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, মুখে তীব্র রাগ। তুমি বলতে চাও একটা জাল অ্যাকাউন্ট, ছেলেদের সঙ্গে বন্ধুত্ব? তার গলা কেঁপে উঠল। মাহিরা থতমত খেয়ে উঠে দাঁড়ালো। না প্লিজ সামির, তুমি যেটা ভাবছো, আমি আমি 5 আঙ্গুলের চিহ্ন রেখে এক থাপ্পড় মাহিরার গালে পড়ল। সে মেঝেতে পড়ে গেল। স্বামীর এগিয়ে এসে জোরে বলল, তুমি কি ভাবো আমার সম্মান নিয়ে খেলবে? তুমি শোনো, আমি বন্ধুত্ব করিনি, কিছু করিনি আমি। মাহিরা কাঁদতে কাঁদতে বলতে চাইল, কিন্তু দ্বিতীয় থাপ্পড়টা প্রথমটার চেয়েও জোরে এসে পড়ল তার মুখে। সে ব্ল্যাকমেল করেছে? কে ছিল সে ছেলেটা যার কাছে তুমি ছবি পাঠিয়েছিলে? সামিরের কণ্ঠে ছিল আঙ্গুলের মতো উত্তাপ। তার আঙ্গুলের ছাপ এতটাই শক্ত ছিল যে মাহিরার মনে হচ্ছিল যেন তার চোয়াল ভেঙে যাচ্ছে। সামির যেভাবে তাকাচ্ছিল, সে জীবনে এমন ভয়ানক রূপ তার কখনো দেখেনি। এক ঝাঁকুনিতে মাহিরাকে সে দূরে সরিয়ে দিয়েছিল। মাহিরা অসহায়ভাবে সোফায় গিয়ে বসেছিল। সামির ততক্ষণে তার চুলের মুঠি ধরে বলেছিল, তোমার এই নিষ্পাপ মুখের আড়ালে লুকিয়ে আছে নোংরা একটা চরিত্র। তুমি কিছু আগে থেকে করে আসছিলে, এমনকি আমাদের বিয়ের পরেও। না না প্লিজ সামির, বিশ্বাস করো, বিয়ের পর আমি কখনো কোনো ভুল করিনি। আমি শুধু তোমাকেই ভালোবেসি। মাহিরা কাপা গলায় বলেছিল। সামির উত্তেজনায় চিৎকার করছিল আর বলছিল, বিশ্বাস? তোমার মতো মেয়েরা বিশ্বাস নামক শব্দটাকেই কলঙ্কিত করে। তোমার মতো মেয়েরা পরিবার, স্বামীর সম্মান সবকিছুকেই বেঁকিয়ে দেয়। দয়া করে আমাকে এভাবে অপমান করো না সামির, আমি সত্যি এমন মেয়ে না, প্লিজ। সামিরা ভাঁজ করা হাতে মিনতি করছিল। তুমি নরকে যাওয়ার যোগ্য নও মাহিরা। তোমার জন্য আমার চোখের সামনে যেন রক্ত না ছড়ে। তুমি এখান থেকে সরে যাও। এই বলে সামির বেরিয়ে গেল। মাহিরা তখন চিৎকার করে কাঁদছিল। ভেঙে গিয়েছিল তার মন, গলার স্বর, আত্মবিশ্বাস সব। সামির তখন রাস্তায় ছুটছিল, রাগে, অপমানে, ব্যথায়। স্টিয়ারিং চেপে ধরেছিল এমনভাবে যেন সেটা ছিঁড়ে ফেলবে। সে একাই চিৎকার করছিল রাস্তায়। হঠাৎ সামনে আরেকটা গাড়ি এসে পড়ল। সামির ব্রেক কষতে চাইল, কিন্তু গতি এত বেশি ছিল যে গাড়ি গিয়ে সোজা এক গাছের সঙ্গে ধাক্কা খেল। এদিকে মাহিরা তখন অস্থির হয়ে বারবার সামিরের নাম্বারে কল করছিল, কিন্তু সবসময়ই ফোন সুইচ অফ। তুমি কোথায় সামির, প্লিজ? মাহিরার চোখ দিয়ে অনবরত জল ঝরছিল। তখনই দরজার ঘন্টা বাজল। সে দৌড়ে দরজা খুলল। সামির, তার কপালে ব্যান্ডেজ, মুখটা বিবর্ণ। মাহিরা দৌড়ে কাছে যেতে চাইলে সামির কাপা গলায় বলল, থেমে যাও। আমার কাছে আসার কোনো অধিকার তোমার নেই। আমি এই ঘরে তোমার অস্তিত্ব দেখতে চাই না। এখান থেকে চলে যাও। সামির প্লিজ, আমায় অন্তত কথা বলতে দাও। চুপ, একটা কথাও না। আমি তোমার কোনো ব্যাখ্যা শুনতে চাই না। সামির
মাটিতে ঘুষি মারল। মাহিরা কাঁদতে কাঁদতে ঘর ছেড়ে বেরিয়ে গেল। এরপর থেকে সামির পুরোপুরি দূরে সরে গেল। মাহিরা যতই চেষ্টা করুক, যতবারই কথা বলতে চায়, সামি যেন পাথর হয়ে গেছে। সারাদিন সামির অফিসে কাটাতো, আর মাহিরা একা পড়ে থাকতো সেই ঘরে, যেখানে এখন ভালোবাসার চিহ্ন মাত্র নেই। রাতগুলো তার কাটতো কান্নার বালিশে মুখ গুজে। ড্রেসিং রুমের আয়নায় নিজের মুখটা দেখত, যেন অপরাধী কারো প্রতিচ্ছবি।